আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, কাল থেকেই কার্যকর। রাজস্ব আহরণে কঠিন চ্যালেঞ্জ দেখছে এনবিআর। মানবতা বিরোধী অপরাধে ইনুর 10 বছরের কারাদণ্ড, 6 জনকে হত্যাসহ 5টি অভিযোগ থেকে খালাস। চট্টগ্রামে ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ সহ 22 জনের বিচার শুরু। ঋণ খেলাপি বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল আপিল বিভাগে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সমর্থকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক, জানালেন তথ্য উপদেষ্টা। স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কারো নিরাপত্তা বিঘ্নিত হবে না। এবারে বিস্তারিত। জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল 2026 উত্থাপন করলে তা বিপুল কণ্ঠভোটে পাশ হয়, যার মধ্য দিয়ে চূড়ান্ত অনুমোদন পায় বাজেট। এর আগে বাজেটের বরাদ্দ মঞ্জুরি থেকে সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে অনন্য নজির স্থাপন করে বিরোধী দল। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 23তম কার্যদিবসে মঙ্গলবার মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। বাজেটে প্রস্তাবিত দায় যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর 2026-27 অর্থ বছরের বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবি উপস্থাপন এবং এর উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে 1000-এরও বেশি ছাঁটাই প্রস্তাব দেন স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা। দিনব্যাপী চলে ছাঁটাই প্রস্তাবের পক্ষে আলোচনা ও ভোটাভুটি। একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অডিট বাবদ একটা খরচ সকল অফিসকেই রাখতে হয় এবং সেই অডিটে সেই অর্থ পরিশোধ না করলে অডিট ঠিক মতো হয় না। বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কি ধরনের তদারকিগুলো এবং কি ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। পেপারলেস জুডিশিয়ারি করার পরিকল্পনা কোথায়? যথাযথ পরিকল্পনা যেহেতু নেই, সুতরাং আমি এই বাজেট বরাদ্দের নীতিগত অনুমোদনের ছাঁটাই প্রস্তাব করছি। এ সময় প্রস্তাবিত বাজেটের পক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এ বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে ফ্লোর নিয়ে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি, আর কোনোটাই দেই নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা। আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। পরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2026 জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে বিপুল সমর্থনে তা পাশ হয়। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো।
এর মাধ্যমে আইনি বৈধতা পায় 9,38,000 কোটি টাকার তারেক রহমান সরকারের প্রথম বাজেট। গেল 11 জুন বাজেট ঘোষণার পর দীর্ঘ 19 দিন চলে এর ওপর আলোচনা। এর আগে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করে সোমবার পাশ হয় অর্থ বিল 2026। আমার কাছে আজকে মনে হয়েছে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আইন প্রণয়নের রাজস্ব আদায়কে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন এনবিআর এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। সচিবালয়ে এনবিআর এর বিদায়ী চেয়ারম্যান এবং অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আশা ব্যক্ত করে তিনি বলেন, সকলের সহযোগিতার পাশাপাশি যথাযথ দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। যদি যোগ করা হয় তার ফল রাজস্ব আদায়টা সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। রাজস্ব চ্যালেঞ্জিং, ডেফিনেটলি আগামী বছর 6,04,000 কোটি টাকা আদায় করা চ্যালেঞ্জিং হবে, কিন্তু অসম্ভব না। আমরা এই বছর আশা করি 4,15,000 থেকে 20,000 কোটি টাকা আদায় করতে পারবো। অলরেডি গতকাল পর্যন্ত 4,04,000 কোটি আদায় হয়েছে। কিছু বিষয়কে সাধুবাদ জানালেও এবারের বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সংসদে বাজেট পাশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। নাজিবুর রহমান বলেন, জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রেখে গণবিরোধী বিষয়গুলো বাজেটে তুলে ধরেছে বিরোধী দল। জুয়া প্রতিরোধ আইন পাশ হওয়ায় সাধুবাদ জানিয়েছে তারা। মানি নিশ্চিত করেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, এই সরকারের প্রস্তাব করিতেছি যে বাংলাদেশের মহা হিসাব সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে। সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে? এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যে বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। এবারের বাজেটে বেশ সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। তবে অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা না গেলে ঋণের জালে আটকে যেতে পারে দেশ, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। ATN বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ATN বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সীমাহীন চ্যালেঞ্জের মধ্যেও এবারের বাজেট জনবান্ধব। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ATN বাংলার নিয়মিত আয়োজন শুভরাত্রিতে এবারের বিষয় ছিল বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। আমরা এই শিরোনামের আলোকে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, এতে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ATN বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্যার, যেটি হচ্ছে দেশের ইতিহাসের একটা বড় বাজেট এটি হতে যাচ্ছে এবং ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছে সরকার, যা মূল্যস্ফীতি কমানো ও বিনিয়োগ নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে টাকাটা ব্যবহার করার সাথে যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ তারা জড়িত, তাদের একটা সক্ষমতার একটা বিষয় আছে। সেখানে জনবল, লোকবল ঠিকভাবে দিতে হবে। এটা শুধু ব্রিক অ্যান্ড মর্টারে যদি আমরা করি তাহলে তো এটা তো হবে না। তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিশ্চিতে এবারের বাজেট বাস্তবসম্মত নয় বলেও উদ্বেগ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। অনেকগুলি ব্যয় আছে যেগুলো থেকে সরকারের পিছিয়ে সরে আসার কোনো সুযোগ নাই। বিশেষত রাজস্ব বাজেটে তো আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষা ইত্যাদি, তারপরে আমরা যদি সামগ্রিকভাবে দেখি শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে সরকারের একটা কিন্তু নির্বাচনী অঙ্গীকারও আছে।
এ সময় সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তবে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে চীনের বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরটি বর্তমান এই প্রেক্ষাপটে অত্যন্ত কূটনৈতিকভাবে সফল একটি সফর হয়েছে বলে আমরা মনে করছি। বাজেটের সুফল পেতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন তিনি। সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এবারের বাজেটে জনবান্ধব হিসাবে করবার জন্য সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি বাজেটের সুফল যদি পেতে হয় তার বাস্তবায়ন দক্ষতার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত দেন বক্তারা। সেই সঙ্গে ৬০টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর উৎসকর কমানোয় সরকারের প্রশংসা করেন দুই আলোচক। যখন বাজেটটা উপস্থাপন করা হয়, তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। তথ্য উপাত্ত অলরেডি 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর মুস্তাকুর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের ভারসাম্য রক্ষা করেই এবারে মুদ্রানীতি। এ সময় ঋণ খেলাপি কমানো ও ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থার কথাও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই মূল্যস্ফীতি দেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নর বলেন, সমন্বয় করেই নতুন সরকারের প্রথম মুদ্রানীতি 10% ঘোষণা করা হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থার কথাও জানান গভর্নর। কোনো ধরনের চাপ, কোনো ধরনের ইনফ্লুয়েন্সিয়াল প্রেশার সেটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। এটা গভর্নমেন্টের দিক থেকেও বারবার আপনারা দেখেছেন, পার্লামেন্টে বলা হয়েছে, অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে এটিকে অ্যালাউ করা হবে না। আমার মনে হয় না যে এই জায়গাটায় এটা হচ্ছে পলিসিগত একটা ধারণা, চেঞ্জ শিফটিং হচ্ছে, সেখানে একটু তো সমস্যা হবেই। কারণ ওই যে কনজারভেটিভ যে চিন্তা, সেখান থেকে আমরা বের হয়ে আসছি এবং এইটাকে এখন আমরা ওপেন পলিসি করে দিচ্ছি এবং বিদেশি ঋণ গ্রহণকে আরো সহজ করে দিব আমরা। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমাতে শুধু নীতি সুদ হার নয়, সরকারকে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের উপর জোর দিতে হবে। এটা 6% এবং এভারেজ কোন ক্ষেত্রে এটা 7, 8, 9 পর্যন্ত। সো একদিকে যে ডিপোজিট রাখছে সে ভালো ইন্টারেস্ট পাচ্ছে না, অন্যদিকে যে বড় করছে তাকে বেশি দিতে হচ্ছে। সো স্প্রেডটাকে যখন আমরা 4% রাখবো, এটা আইদার আপনার যে ডিপোজিটার সে বেনিফিটেড হবে, অথবা যে বড়োয়ার সে বেনিফিটেড হবে, অথবা বোথ, দুজনই বেনিফিটেড হতে পারে। ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনের নিয়মের বাইরে কিছু করা হবে না বলেও জানান গভর্নর মুস্তাকুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 3টি অভিযোগে 10 বছর করে কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সাজা একসাথে চলায় তাকে 10 বছর সাজা খাটতে হবে। তবে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ বাকি 5টি অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। রায় প্রসিকিউশন ও আসামি পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলন দমনে গুলির নির্দেশ দেওয়ার পরামর্শ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেয়া এবং সেখানে 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের 2রা নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে 10 জন ও 2 জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলে 13 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত। মঙ্গলবার রায়ে 3টি অভিযোগে ইনুকে 10 বছর করে সাজা দেয় ট্রাইব্যুনাল। সাথে দেয়া হয় 2 লাখ টাকা অর্থদণ্ড। তবে 3টি সাজাই একসাথে চলবে।
তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাইশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। জুলাই গণ আন্দোলনে সারা দেশের মতো পুলিশের দমনপীড়ন চলে কুষ্টিয়াতেও। সেখানে ৬ জনকে হত্যার নির্দেশনা দেয়া সহ ৫টি অভিযোগ থেকে ইনুকে খালাস দেন ট্রাইব্যুনাল। রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে প্রসিকিউশন। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুর কিন্তু একই দায়। তাহলে শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড হয়, হাসানুল হক ইনুর তো 10 বছরের সাজা হতে পারে না। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। একে প্রহসনের রায় ও আইনের অপপ্রয়োগ বলে দাবি করেছেন ইনুর আইনজীবী ও তার স্ত্রী আফরোজা হক রিনা। এই রায়ের মাধ্যমে 2024 সালের জুলাই আগস্টে রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা এবং নাশকতা বৈধতা পেল। নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের এটি ৬ষ্ঠ রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ৬ই আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এই মামলায় গ্রেফতার ৫ আসামি হলেন চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশিস পাল দেব। পলাতক ১৭ জনের মধ্যে ডক্টর হাসান মাহমুদ ছাড়াও রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। গত ৫ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৬ আগস্ট ২০২৬ তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। আসামিরা বলেছেন তারা নির্দোষ, নট গিলটি। সুতরাং প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে আনিত অভিযোগটি একেবারে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট সেটাকে প্রমাণ করা। ঋণ খেলাপি হয় চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। এই রায়ে আপিল বিভাগ নির্ধারণ করেছেন যে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। যেহেতু তিনি ঋণ খেলাপি হিসেবে জনাব আসলাম চৌধুরীর নমিনেশন বাতিল ঘোষণা করা হলো। অর্থাৎ তিনি এই ইলেকশনে কোনো যোগ্যতম ক্যান্ডিডেট ছিলেন না, তিনি অযোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এই কারণে এই আসনে এখন কি হবে এই ব্যাপারটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে আমরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেখতে পাব। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না। আপিল বিভাগের এমন রায়ের পর বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকায় তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ইলেকট্রনিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে দেন। পাশাপাশি বিভিন্ন স্থানে সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুধুমাত্র অন্তর্বর্তী সরকার নয়, বিগত সব সরকারের আমলের দুর্নীতি তদন্তে দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে কথা বলেন তিনি। দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে এই উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না। দেশের স্বার্থ রক্ষা করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এর আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সরকারের এক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, এবং সেটা যদি হয় সেটা হবে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো গণমাধ্যম এটা মানছে না বলে জানান উপদেষ্টা। তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না। এ সময় অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন নিয়েও কথা বলেন ডাক্তার জাহেদ। এই 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন নাই আমি সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন, ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে, একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করছি। উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশের নিরাপত্তা ইস্যু থাকবে না। দেশের স্বার্থ রক্ষা করেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এনি কান্ট্রি তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারেও সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। সারা দেশে কালেমা লেখা পতাকা টাঙানোর পেছনে কারা জড়িত, তাদের পেছনে কে আছে, কি উদ্দেশ্য তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ৭১ জামাতের অবস্থান নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০ থেকে ২২ বছর জামাতের সঙ্গে জোটবদ্ধ ছিল বিএনপি। জানান, প্রেসিডেন্ট নির্বাচনের সমর্থন পেতে গোলাম আজমের বাসায় বিএনপি যখন ধর্ণা দিয়েছে তখন তাদের কাছে ৭১-এর প্রশ্ন কোথায় ছিল। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরোয়ার। ৭১ পরবর্তী বিএনপির মধ্যে ১০ থেকে ১৫ জন স্বাধীনতা বিরোধী লোক ছিল দাবি তুলে তিনি জানান, এর তালিকা জামাতের কাছে আছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে গুপ্ত থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় বসেছে বলে অভিযোগ করেন জামাতের এই নেতা। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মাসব্যাপী সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সাময়িকী প্রকাশ, সেমিনার, সিম্পোজিয়াম সহ নানা কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তা ২০ বছর আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, প্রেসিডেন্ট ভোটের জন্য আপনারা অধ্যাপক গোলাম আজমের বাড়িতে গিয়েছিলেন। এই ২০-২২ বছর যেসব প্রশ্ন তোলেন নাই, কেন তোলেন নাই তার জবাব দেন, পার্লামেন্টে জবাব দেন। যেই কারণে জামাতের সাথে আপনারা জোট করেছিলেন, এই কারণে গোলাম আজমের কাছে বিএনপির রাষ্ট্রপতি পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন, তখন আপনার ৭১ ইস্যু মনে ছিল না? গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখন ৭১ ইস্যু মনে ছিল না? এদিকে রাউন্ড অফ 32 এর ম্যাচে রাতে মাঠে নামবে শক্তিশালী ফ্রান্স, প্রতিপক্ষ সুইডেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। এর আগে ডালাসে রাত ১১টায় আফ্রিকার দেশ আইভরি কোস্টের বিপক্ষে লড়বে নরওয়ে। আর বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলবে লাতিন দেশ ইকুয়েডর। মেক্সিকো সিটিতে ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৭টায়। রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরার মাধ্যমে গত ২ মাসে ১৫০০-এরও মতো মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন আহমেদ। রাজধানী জিয়া উদ্যানের লেক রোডে এআই ক্যামেরা স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান এই কর্মকর্তা।
ঢাকায় অটোরিকশার নিয়ন্ত্রণ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার। GM তসলিমের রিপোর্ট। ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে পুলিশের ট্রাফিক বিভাগ গত মাস থেকে কয়েকটি সড়কে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা স্থাপন করে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ প্রযুক্তিতে সফলতা পায় পুলিশ। নগরীর লেক রোডে এ কার্যক্রমের উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, এ পর্যন্ত ১৫০০ মামলা হয়েছে AI ক্যামেরার মাধ্যমে। এখনও ৩৮,০০০ সমন পেন্ডিং আছে, আর ১৯টি ইন্টারসেকশনে বসানো হয়েছে এই ক্যামেরা। পর্যায়ক্রমে পুরো ঢাকাকেই AI ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ AI ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় AI ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। অটোরিকশা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যদিও এটি পুলিশের একার পক্ষে সম্ভব নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। নিবন্ধন ও নাম্বার প্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেনকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ 10-4 অনুযায়ী সরওয়ার হোসেনকে বর্তমান পদ থেকে অব্যাহতি ও অবসর উত্তর ছুটি PRL স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য যা কার্যকর হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এবারে খেলার খবর। হারারেতে টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। এতে ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংসে ব্যবধানে পরাজিত হল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। আগের দিনের ১ উইকেটে ৪০ রান নিয়ে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারীরা, কিন্তু জিম্বাবুয়ের বোলিংয়ে কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। এমনকি তারা ২ সেশনও টিকতে পারেনি। শেষ পর্যন্ত ১৮৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের ১৪০ রানের জবাবে প্রথম ইনিংসে ৪১০ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। আগামী ৬ জুলাই হারারেতেই শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ। শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানাতে এসে বাংলাদেশের আধুনিক শিল্পযাত্রায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন সবাই। এ সময় এই গুণী শিল্পীকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। এর আগে বিটিভি প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজায় তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন ছাড়াও অংশ নেন সহকর্মী সহ অসংখ্য মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় পাপেট ম্যান খ্যাত মুস্তাফা মনোয়ারকে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ছোটদের ছবিতে না কোনো ভুল থাকে না, সবই সুন্দর। বাংলাদেশের আধুনিক শিল্পযাত্রার অন্যতম প্রধান ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। এ সময় রাষ্ট্রীয় সম্মান জানায় পুলিশের একটি চৌকস দল। শিল্প সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ পদকপ্রাপ্ত এই শিল্পী বিদায় নিলেও তার কর্মের মাধ্যমে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে বলে জানান আগতরা।
একান্ত চিত্তে দক্ষতার সঙ্গে কাজটা করেছেন। ভাষা আন্দোলনে তিনি ছবি এঁকেছিলেন, ছবি আঁকার জন্য তাকে জেলখানায় তাকে যেতে হয়েছিল। তিনি একাধারে চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, নাট্য নির্দেশনা ও শিশুতোষ শিক্ষামূলক বিনোদন নিয়ে কাজ করেছেন, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে। উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের পথে আজকে আমরা চলছি। আমার মনে হয় যে তাকে আমরা বোধহয় ব্যবহার করতে পারিনি। ওনাকে আমি দায়িত্ব মুক্ত রেখেছিলাম যাতে উনি নিজের মনের মতো নিজের সময় মতন ওনার কাজ করতে পারেন। শিল্পী মোস্তফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিটিভি প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ দীর্ঘ কর্মজীবনের গুণগ্রাহীরা। যখনই আমরা কোনো প্রতিভাবান মানুষকে পাই, তখনই সমাজে তার আলো ছড়ানোর যে ক্ষমতা, তাকে সমাজ এবং রাষ্ট্রের সম্পদ হিসেবেই গণ্য করা উচিত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় দেশবরেণ্য এই শিল্পীকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, কাল থেকে কার্যকর। রাজস্ব আহরণে কঠিন চ্যালেঞ্জ দেখছে এনবিআর। মানবতা বিরোধী অপরাধী ইনুর 10 বছরের কারাদণ্ড, 6 জনকে হত্যা সহ 5টি অভিযোগ থেকে খালাস। চট্টগ্রামে ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ সহ 22 জনের বিচার শুরু। ঋণ খেলাপি বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল আপিল বিভাগে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সমর্থকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতিও তদন্ত করবে দুদক, জানালেন তথ্য উপদেষ্টা। স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কারো নিরাপত্তা বিঘ্নিত হবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ মি টু/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।